আজকে আমরা তরলের বাষ্পচাপ সম্পর্কে আলোচনা করব। বাষ্পচাপ সম্পর্কে আলোচনা করার আগে আসি তরলের বাষ্পায়ন প্রক্রিয়ায় আসি, এবং বাষ্পায়নটা একবার খোলা পাত্রের কথা আলোচনা করব, একবার বদ্ধ পাত্রে আলোচনা করব। তাহলে আমরা জানি যে তরলের উপরিতল থেকে বা পৃষ্ঠতল থেকে তরল পদার্থের কণাগুলো বা তরল কণাগুলো বাষ্পীভূত হওয়া শুরু করে। যখন খোলা পাত্রে তরলকে বাষ্পীভূত করব বা বাষ্পীভূত হবে, তখন কি হবে, উপরিতলে যে বাষ্প সেটা কিন্তু জমা থাকবে না, সেটা পরিবেশে মিশে যাবে। কিন্তু বদ্ধপাত্রে করলে তরলের উপরিতলে যে বদ্ধপাত্রে যে খালি জায়গা যদি থাকে, সেই জায়গায় তরল বাষ্পটা জমা হবে, এবং কিছু সময় পরে কি দেখা যাবে, এই তরল বাষ্প কণাগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে, দিয়ে তাদের আবার তরল দশায় ফিরে আসার প্রবণতা দেখা যাবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কি হবে, তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা এবং বাষ্পের আবার পুনরায় তরলে ফিরে আসার প্রবণতা কিন্তু সমান হয়ে যাবে। তখন আমি বলতে পারি কি যে এই অবস্থায় পাত্রটার মধ্যে তরল এবং বাষ্পের মধ্যে সাম্যাবস্থা বিরাজ করছে। তাহলে তরলের বাষ্পচাপ তাহলে কাকে বলবো? তাহলে স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে যখন সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তরল থেকে বাষ্প দশা, বাষ্প থেকে তরল দশায় ফিরে আসার প্রবণতা যখন সমান হবে, অর্থাৎ এই সময়টা যদি সাম্যাবস্থা থাকে, তখন তরল তার উৎপন্ন বাষ্পের দ্বারা পাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে বলছে তরলের বাষ্পচাপ। তাহলে স্থির উষ্ণতায় কোনো তরল যখন তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকবে, তখন তরল তার উৎপন্ন বাষ্প দ্বারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে ওই তরলের বাষ্পচাপ। এখন আমরা আসছি তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখবে যে তরলের অণুগুলোর মধ্যেকার যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হয়, তাহলে তরলের বাষ্পচাপ কম হবে, এবং তরলের অণুগুলোর মধ্যে যদি আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, তাহলে বাষ্পচাপ বেশি হবে। এর কারণটা কি, যে তরল অণুগুলোর মধ্যে যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হয়, তাহলে ওই তরলের তরল দশা ত্যাগ করে বাষ্প দশায় যাওয়ার প্রবণতা কিন্তু হ্রাস পাবে। আবার যদি তরল অণুগুলোর মধ্যেকার যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম হয়, তাহলে ওই তরলটা কি বেশি মাত্রায় বাষ্প উৎপন্ন করবে, বা তার বাষ্পে যাওয়ার প্রবণতা তরল দশা ত্যাগ করে বাষ্প দশায় যাওয়ার প্রবণতা বাড়বে। তাহলে কি হবে, তরল অণুগুলো তরল দশা ত্যাগ করে যত বাষ্পীয় দশায় যাবে, তত কি উৎপন্ন বাষ্পের পরিমাণ বাড়বে, তাহলে কি বাষ্পচাপ বেশি হবে। এবং একটা উদাহরণ দিই, যে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার। দেখো, ইথাইল অ্যালকোহল অণুগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ইথাইল অ্যালকোহল অণুগুলো পরস্পর শক্তিশালী হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকছে, কিন্তু ডাইমিথাইল ইথার অণুগুলো কি থাকছে, পরস্পর হাইড্রোজেন বন্ধনের থেকে দুর্বল, আমার্তন বল নামক দুর্বল আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকছে। তাহলে কি হবে, ডাইমিথাইল ইথার অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল অনেকটা কম হবে। তাই কি হবে, যে ডাইমিথাইল ইথার অণুগুলো বাষ্পে যাওয়ার প্রবণতা বাড়বে, তরল দশা ত্যাগ করে বাষ্পীয় দশায় যাওয়ার প্রবণতা বাড়বে। অর্থাৎ কি, ইথাইল অ্যালকোহলের তুলনায় ডাইমিথাইল ইথারের বাষ্পচাপ বেশি হবে। এবার চলে আসছি বাষ্পচাপের উপর উষ্ণতার প্রভাবকে। দেখো, উষ্ণতা বাড়লে কি হয়, তরলের উপরিতল থেকে বেশি পরিমাণ বাষ্প উৎপন্ন হবে, আর যত বেশি বাষ্প উৎপন্ন হবে তত কি হবে, তরলের উপরিতলে বাষ্পের পরিমাণ বাড়বে, আর বাষ্পের পরিমাণ বাড়লে কি হবে, বাষ্পচাপও বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বাড়লে তরলের বাষ্পচাপ বাড়ে। এবার আসছি যে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এখানে দু প্রকৃতির দ্রবণ ধরব। একবার ধরব কি, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, আর একবার দেখব কি, উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবকের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে একবার কি বললাম, যে দ্রাবটা অনুদ্বায়ী হবে, এরকম একটা দ্রবণ। আবার একবার ধরবো দ্রাব্য উদ্বায়ী হবে। দ্রাবককে সবসময় উদ্বায়ী ধরছি, কিন্তু একবার ধরছি দ্রাব অনুদ্বায়ী, একবার ধরছি দ্রাব উদ্বায়ী। দুটো ক্ষেত্রে রাউল্টের সূত্র কিভাবে প্রয়োগ করব। দেখো, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র কি বলছে, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান। তাহলে কি বললো, যদি উষ্ণতা স্থির রাখি এবং অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করে যদি কোনো একটা দ্রবণ তৈরি করি, তাহলে ওই উষ্ণতায় দ্রবণটার বাষ্পচাপ কি হবে, ওই উষ্ণতায় দ্রবণটার বাষ্পচাপ হবে দ্রবণে উপস্থিত দ্রাবকের মূল ভগ্নাংশ, এবং ওই অবস্থায় দ্রাবকের মূল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান হবে।
ধরো নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমি ধরেছি P0 বা P0 ধরা হয় P0, এবং দ্রাবকে যদি অনুদ্বায়ী দ্রাব যোগ করার ফলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, তাহলে রাউল্ট সূত্র অনুযায়ী কী বলতে পারি? P সমান P0 ইন্টু x1, যেখানে দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে x1। এখন আমরা আসছি উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। দেখো, যদি কোনো একটা দ্রবণে দ্রাব এবং দ্রাবক দুজনেই উদ্বায়ী হয়, তাহলে দুজনেই কিন্তু বাষ্পীভূত হবে। তাহলে দ্রবণের মোট বাষ্পচাপ দুটো উপাদানের আংশিক বাষ্পচাপের সমষ্টির সঙ্গে সমান হবে। আংশিক বাষ্পচাপ মানে কি? এই উপাদানটা, দুটো উপাদানের মধ্যে দ্রাব এবং দ্রাবকের মধ্যে দ্রাব কত অংশ দিচ্ছে, দ্রাবক কত অংশ দিচ্ছে, সেটা প্রত্যেক উপাদানের তার আংশিক বাষ্পচাপ। এবার যদি মোট চাপটা কি হবে, তাহলে যে উপাদানগুলো আছে সেই উপাদানের আংশিক বাষ্পচাপের সমষ্টির সঙ্গে সমান হবে। এবার বলেছে, দেখো, উদ্বায়ী দ্রাব উদ্বায়ী দ্রাবকের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র কি বলছে? ও নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত কোনো দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ এবং দ্রবণে ওই উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান। তাহলে কি বলছি? দ্রবণে দুটো উপাদান, দ্রাব এবং দ্রাবক, যে উপাদানটার কথা বাষ্পচাপের কথা ভাববো, তার বাষ্পচাপটা বা তার আংশিক বাষ্পচাপটা কি হবে? ওই উপাদানটার মোল ভগ্নাংশ গুণ বিশুদ্ধ অবস্থায় ওই উপাদানটার বাষ্পচাপ। তাহলে আমি যদি ব্যাখ্যায় যদি আসি, দ্রবণে দুটো উপাদান নিয়েছি, দ্রাব দ্রাবক। দ্রাবকের মোল ভগ্নাংশ x1, দ্রাবের মোল ভগ্নাংশ x2। বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের বাষ্পচাপ ছিল P10 আর দ্রাবের ছিল P20। তাহলে সূত্র অনুযায়ী কি বলতে পারি? যে দ্রাবকের আংশিক বাষ্পচাপ P1 সমান কি হবে? x1 গুণ P10। আর দ্রাবের কি হবে? দ্রাবের আংশিক বাষ্পচাপকে যদি P2 ধরে নিই, তাহলে P2 সমান কি হবে? তার মোল ভগ্নাংশ সমান x2 গুণ বিশুদ্ধ অবস্থায় দ্রাবের বাষ্পচাপ P20। এবার ডাল্টনের আংশিক সূত্র থেকে জানতাম কি? যে দ্রবণের মোট বাষ্পচাপ দ্রবণে উপস্থিত উপাদান দুটোর মোট আংশিক বাষ্পচাপের সমষ্টির সঙ্গে সমান হবে, বা দ্রবণে উপস্থিত যে উপাদানগুলো তাদের আংশিক বাষ্পচাপের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে P সমান কি হবে? P1 প্লাস P2। তাহলে P1 সমান কি ছিল? x1 P10, আর P2 সমান ছিল কি? x2 P20। তাহলে মোট বাষ্পচাপ P সমান কি হবে? x1 P10 প্লাস x2 P20। দেখো, বেশিরভাগ উপাদানই আমার সাধারণত, বা বেশিরভাগ দ্রবণগুলো সাধারণত অনাদর্শ দ্রবণের মতো কাজ করে। অর্থাৎ মানে যখন বিশুদ্ধ অবস্থায় ছিল তখন তাদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল ছিল, যখন মিশিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সম অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, বা এরকম কিছু ঘটনা ঘটছে। তখন আকর্ষণ বলের উপর যেহেতু বাষ্পচাপ নির্ভর করে, তাহলে কি হবে? যে বাষ্পচাপের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারো। তাহলে আমরা বললাম কি? যে বেশিরভাগ দ্রবণ অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে। এবার অনাদর্শ দ্রবণ কি আসি, আমি পরে আসছি। যে আমরা যে দ্রবণগুলো নিয়ে আলোচনা করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে। অনাদর্শ দ্রবণ কাকে বলে? অনাদর্শ দ্রবণ হচ্ছে যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে আমার এই যে বললাম যে রাউল্ট সূত্র সঠিকভাবে প্রযোজ্য হবে না। অর্থাৎ সেখানে কি হচ্ছে? সেখানে যে সম অণু মানে দ্রাব অণু বা দ্রাবক অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, যখন দ্রবণে তারা চলে আসছে তখন কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলের কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই যে বাষ্পচাপের পরিবর্তনের প্রকৃতি কিন্তু তাদের ক্ষেত্রে যেটা ভাবছিলাম আমরা আদর্শ প্রকৃতির না হয় অনাদর্শ প্রকৃতির হবে। তাহলে এখন আমরা চলে আসি আদর্শ এবং অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য। দেখো, বলা আছে, দেখো, আদর্শ দ্রবণ সব উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে, কিন্তু অনাদর্শ দ্রবণ কোনো অবস্থাতেই রাউল্ট সূত্র মেনে চলবে না। আদর্শ দ্রবণের ক্ষেত্রে সম অণু এবং বিষম অণু, সম অণু মানে কি বলছে? দ্রাব অণু বা দ্রাবক অণু। বিষম অণু মানে দ্রাবক অণু, মানে মিশিয়ে দেওয়ার ফলে তো শুধু দ্রাব থাকবে না। যখন দ্রবণের দ্রাব এবং দ্রাবককে দুটোকে যখন আমি মিশিয়ে দিব, দ্রবণ যখন তৈরি করব, তখন কিন্তু তো বিশুদ্ধ দ্রাব বা বিশুদ্ধ দ্রাবক থাকছে না, তখন চলে আসছে কি? দ্রাবক। সেটা বিষম অণু বলা হচ্ছে। দ্রবণের মধ্যে সম অণু এবং বিষম অণুর মধ্যে আকর্ষণ বল সমান থাকবে আদর্শের ক্ষেত্রে, কিন্তু অনাদর্শের ক্ষেত্রে কি হবে? সমান থাকবে না। ধরো বিশুদ্ধ অবস্থার মধ্যে যে আকর্ষণ বল ছিল, দ্রাব বা দ্রাবকের মধ্যে যে আকর্ষণ বল ছিল, যখন মিশিয়ে দিচ্ছি তখন কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু সেরকম থাকছে না, হয়তো কোথাও বাড়ছে, কোথাও কমছে। এরকম দ্রবণ কি বলছে? অনাদর্শ দ্রবণ বলছে। যেহেতু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমার কি হচ্ছে? আকর্ষণ বলের পরিবর্তন হচ্ছে দ্রবণের ক্ষেত্রে,
যে আকর্ষণ বলের পরিবর্তন হচ্ছে, আকর্ষণ বল কোথাও কমছে কোথাও বাড়ছে, তাই এখানে ডেল এইচ মিক্সিং অর্থাৎ এনথালির পরিবর্তন, মিশ্রণের যে এনথালি পরিবর্তন সেটা কিন্তু আমার জিরোর সঙ্গে সমান হবে না, নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, ডেল এইচ মিক্সিং সেখানে গ্রেটার দেন জিরো হবে অথবা লেস দেন জিরো হবে। আর এখানে এনথালি পরিবর্তন আদর্শের ক্ষেত্রে কিন্তু ডেল এইচ সমান জিরো হবে। অনাদর্শের ক্ষেত্রে কি হয়, ডেল ভি মিক্সিং মানে মিশ্রণের যখন মিশিয়ে দিচ্ছি, যখন দ্রাবকে মিশিয়ে দিচ্ছি তখন কিন্তু আয়তনের পরিবর্তন সেখানে হতে পারে। তাহলে সেখানে যদি আয়তনের পরিবর্তন বেশি বা বাড়তে পারে, পূর্বের থেকে বেড়ে যেতে পারে বা পূর্বের থেকে কমে যেতে পারে। মানে কি বিশুদ্ধ অবস্থায় দ্রাবক যেটা নিয়েছিলাম তাদের মিশিয়ে দেওয়ার ফলে দেখা গেল যে দ্রবণ তৈরি হলো, তার আয়তন হয়তো কমে গেছে বা বেড়ে গেছে, কারণ আকর্ষণ বলতে এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আকর্ষণ বলের উপর আয়তন ডিপেন্ড করে। তাহলে কি হবে, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্সিং আমার নট ইকুয়ালস টু জিরো হবে। আর আদর্শের ক্ষেত্রে কিন্তু সেখানে আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আকর্ষণ বল পূর্বে যা ছিল এখনও তাই আছে। তাহলে ডেল ভি মিক্সিং সেখানে কি হবে, জিরো হবে। এখানে গ্রাফটা কি স্যার, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বনাম দ্রাবকের মোল ভগ্নাংশের। তাহলে এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ 1 মানে এটা বিশুদ্ধ দ্রাবকের, আর এটা এখানে মোল ভগ্নাংশ 0। তাহলে দ্রাবকের পরিমাণ যত বাড়াবো বা মোল ভগ্নাংশ যত বাড়বে, এদিকে তো বাড়ছে, ডান থেকে বামে তো দ্রাবকের মোল ভগ্নাংশ বাড়ছে, এই অবস্থায় হলে পুরোপুরি বিশুদ্ধ দ্রাবক। তাহলে এখানে কি হচ্ছে, যত মোল ভগ্নাংশ বাড়বে তত বাষ্পচাপ বাড়বে, এবং পুরো বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ কত, মানে যখন পুরোপুরি দ্রাবক থাকবে তার বাষ্পচাপ P1 0। অর্থাৎ মোল ভগ্নাংশ যত বাড়বে, দ্রাবকের মোল ভগ্নাংশ যত বাড়বে তত বাষ্পচাপ বাড়বে। আর বিশুদ্ধ পুরোপুরি দ্রাবকটা যদি বিশুদ্ধ হয় তখন তার বাষ্পচাপ সব থেকে বেশি হবে। এবার দেখো এখানে করা আছে উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবকের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশে লেখচিত্র করেছে। এখানে x1 মানে এখানে পুরো বিশুদ্ধ দ্রাবক আছে, এখানে x2 মানে এই পয়েন্টে বিশুদ্ধ দ্রাবের কথা বলেছি। তাহলে এখানে যদি বিশুদ্ধ দ্রাবক তাহলে এখানে দ্রাবক কি একদমই জিরো, এখানে বিশুদ্ধ দ্রাবক তাহলে দ্রাবক কি একদমই শূন্য, তার মোল ভগ্নাংশ একদমই শূন্য। এবার দেখো যদি আমি দ্রাবকের কথায় আসি তাহলে কি এখানে তো দ্রাবকের মোল ভগ্নাংশ শূন্য, তাহলে কি ধীরে 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 বাড়বে। এইখানে তার বাষ্পচাপটা কি হবে, যেটা হবে সেটা হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই যে এইটা হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে আমি লেখচিত্র করেছি। আর এখানে কি হবে, এখানে x2 0, এখানে x2 1 মানে দ্রাবের ক্ষেত্রে বলছি। এখানে দ্রাব কিছু ছিল না, যত দ্রাব বাড়াচ্ছে তত তার বাষ্পচাপ বাড়ছে, এই অবস্থা তার বিশুদ্ধ অবস্থা, এই অবস্থায় তার বাষ্পচাপ কত P2 0। তাহলে এই লেখচিত্রটা কার জন্য, এই লেখচিত্রটা দ্রাবের জন্য, আর এটা হচ্ছে দ্রাবকের জন্য। তাহলে এই যে পয়েন্টগুলো, যে কোনো পয়েন্টে আমার আংশিক বাষ্পচাপ আমি নির্ণয় করতে পারবো, কার ক্ষেত্রে, দ্রাবের ক্ষেত্রে। এই সূত্র বসিয়ে যে P2 সমান x2 × P2 0, যে মোল ভগ্নাংশ পাবো ইন্টু এইখানে যে বাষ্পচাপ। আর এটা হচ্ছে কি দ্রাবকের ক্ষেত্রে, এই পয়েন্টে যে কোনো অবস্থায় কি তার আংশিক বাষ্পচাপ যে কোনো পয়েন্টে। এখানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এখানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। আর এই যে লেখচিত্রের এই পয়েন্টগুলো যেখানে যাব সেখানে তার মোল ভগ্নাংশের সাপেক্ষে বাষ্পচাপ আমি পেয়ে যাব। আর যদি দ্রবণের কথা ভাবি তাহলে এই যে লেখচিত্র P1 0 আর P2 0 যে ছেদ করেছে যে লেখচিত্রটা, সেটা হচ্ছে দ্রবণের মোট বাষ্পচাপ অর্থাৎ P। যে কোনো পয়েন্টে আমি নির্ণয় করতে পারি মোল ভগ্নাংশ, এবং আর আমি বিশুদ্ধ অবস্থায় তাদের বাষ্পচাপ থেকে আমি যে কোনো পয়েন্টে আমি মানটা নির্ণয় করে দিতে পারি। এই যে লেখচিত্রটা ক্ষেত্রে বাষ্পচাপ দ্রবণের যে কোনো অবস্থানে বা যে কোনো মোল ভগ্নাংশ দ্রবণের বাষ্পচাপ বলে দিতে পারি, নির্ণয় করে দিতে পারি। তাহলে যে আগের যে লেখচিত্রটা বললাম সেটা কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে বললাম। এবার যদি দ্রবণটা অনাদর্শ প্রকৃতির হয়, বলে এসেছি আগে থেকে যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বা অনাদর্শ দ্রবণ কাকে বলে সেটা আগে বলে এসেছি, সেটা আরেকবার বলে যাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণ মিশ্রণযোগ্য দুটো তরল দ্বারা গঠিত দ্রবণের পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সম উষ্ণতায় রাউল্ট সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা বেশি বা কম হয়। যে ক্ষেত্রে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান রাউল্ট সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা বেশি হয় তাহলে মিশ্রণটি রাউল্ট সূত্র তথা আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, আর যদি কম হয় তাহলে আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তাহলে এটা পুরোটাই হচ্ছে একটা অনাদর্শ দ্রবণ। তাহলে কি বললাম যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দু ধরনের চ্যুতি দেখা যায়, বলেছিলাম না, বাষ্পচাপ কিছু কিছু সময় বেড়ে যাচ্ছে, কিছু সময় কমে যাচ্ছে। তাহলে যখন বেড়ে যাচ্ছে
তখন কি আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে, আবার যখন কমে যাচ্ছে তখন আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের বিচ্যুতি দেখা যাবে। এবার ধনাত্মক বিচ্যুতি কখন দেখা যাবে? যখন বিশুদ্ধ উপাদান অর্থাৎ দ্রাবক অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের মান কি হবে? দ্রবণে উপস্থিত দ্রাবক বা দ্রাবক অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হবে। আগের যে লেখচিত্রটা সেটা করলাম কার জন্য? সেটা করলাম আদর্শ দ্রবণের ক্ষেত্রে। কিন্তু আমরা বলেছিলাম যে বেশিরভাগ দ্রবণ অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় যদি দ্রাবককে রাখি, তাদের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল যা হবে তাদেরকে মিশিয়ে দিলে আকর্ষণ বলের পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় তখন দ্রবণটাকে বলবো অনাদর্শ দ্রবণ। আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দু ধরনের বিচ্যুতি দেখা যেতে পারে, ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি মানে কি? যদি বিশুদ্ধ অবস্থায় উপাদানগুলোর মধ্যেকার আকর্ষণ বলের তুলনায় যদি দ্রবণে দ্রবীভূত অবস্থায় উপাদানগুলোর মধ্যে আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে বেশি পরিমাণ বাষ্প উৎপন্ন হবে, মানে দ্রাবক দুটি বেশি পরিমাণ বাষ্প উৎপন্ন করবে, অর্থাৎ বাষ্পচাপ বাড়বে। এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। আর যদি আকর্ষণ বল যদি আমার বেড়ে যায় তাহলে কি হবে? সেখানে কিন্তু আমি বাষ্পচাপ কম উৎপন্ন হবে, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি আমি দেখতে পাবো। অর্থাৎ বেশিরভাগ দ্রবণই অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় তাদের মধ্যেকার আকর্ষণ বলের থেকে দ্রবণে তাদের মধ্যেকার আকর্ষণ বলের পরিবর্তন দেখা যায়। তাহলে চলে আসছি ধনাত্মক বিচ্যুতিতে চলে আসছি। বলেছে এবি দুটি সম্পূর্ণ মিশ্রণযোগ্য উদ্বায়ী তরলের সমন্বয়ে গঠিত দ্রবণ। তাহলে এবি দুটো উদ্বায়ী, মানে এখানে দ্রাবক উদ্বায়ী। ধরো এবি দুটি তরল, এর মধ্যে এ কে ধরছি দ্রাবক, বি কে ধরছি দ্রাবক। তাহলে এ অণুর মধ্যেকার আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় যা ছিল, বিবি অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় যা ছিল, সেই আকর্ষণ বলের তুলনায় যখন এবিকে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ এবি দ্রবণ তৈরি করছি, তাদের মধ্যেকার আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে মিশ্রণ থেকে এ এবং বি এই সমস্ত অণুগুলোর বাষ্পীভূত হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ বেশি বাষ্প উৎপন্ন হবে, অর্থাৎ বাষ্পচাপ বাড়বে। তাহলে বলতে পারি কি যে মিশ্রণের বাষ্পচাপের তাত্ত্বিক মান, মানে যেটা রাউল সূত্র থেকে মান পাচ্ছিলাম, তার থেকে কিন্তু পরীক্ষালব্ধ মান বেশি হবে। তাহলে বলবো কি আদর্শ আচরণ থেকে দ্রবণটা আমার ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে। যেমন ইথানল অ্যাসিটনের মিশ্রণ আদর্শ আচরণ থেকে আমার ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। আবার ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে উল্টো। ধরো এবির মধ্যেকার আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় যা ছিল, মানে বিশুদ্ধ এ বা বিশুদ্ধ বিবির মধ্যেকার আকর্ষণ বল যা ছিল, যখন মিশিয়ে দিচ্ছি তখন যে এবি দ্রবণ তৈরি হচ্ছে, সেই এবির মধ্যেকার আকর্ষণ বল যদি বেড়ে যায়, তখন কি হবে? যে মিশ্রণ থেকে অণুগুলোর বাষ্পীভূতার প্রবণতা কমে যাবে, কম বাষ্প উৎপন্ন হবে, অর্থাৎ কি বাষ্পচাপ কমে যাবে। এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। যেমন অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম রাউল সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এবার চলে এসো যে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতির সংক্রান্ত গ্রাফগুলোই চলে আসছে। দেখো সেই একই রকম গ্রাফ এঁকেছি, যে এখানে দুটো পথ নিয়েছি, পিএ হচ্ছে দ্রাবক আর পিবি হচ্ছে দ্রাবক। এটা ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে গ্রাফটা দেখিয়েছি, আর এটা দেখিয়েছি ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। দেখো এখানে ছিল কি বিশুদ্ধ দ্রাবক, এখানে ছিল কি বিশুদ্ধ দ্রাবক, বাষ্পচাপ বনাম মূলভ্রাংশ লেখচিত্র করেছি। তাহলে কি বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমার লেখচিত্রটা কোনটা হবে? বিশুদ্ধ দ্রাবক যদি হয় তাহলে সেখানে কি এই যে তার মূলভ্রাংশ যত বাড়াবো তত কি হবে? তার বাষ্পচাপ বাড়বে। এটা পুরোপুরি বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ। আবার দ্রাবের ক্ষেত্রে একইভাবে, এটা বিশুদ্ধ অবস্থায় দ্রাবের বাষ্পচাপ। আর দ্রবণের কি ছিল? পিএ আর পিবি যোগ করলে এটা দ্রবণের মোট বাষ্পচাপ। কিন্তু এই যে সোজা লাইনগুলো, এগুলো কি রাউল সূত্র নিয়মে বা তাত্ত্বিক মানে, কিন্তু পরীক্ষালব্ধ মানে কি হয়? এটা যেহেতু ধনাত্মক বিচ্যুতি, তাহলে কি হবে? বাষ্পচাপটা বেশি হবে, একটু কার্ভ হয়ে যাবে। দেখো, আর এটা হচ্ছে কি দ্রবণের মোট বাষ্পচাপ কার্ভ হয়। তাহলে এই যে তাহলে বাষ্পচাপ বেড়ে গেছে না? এখানে ছিল কি দ্রবণের বাষ্পচাপ কী ছিল? এই লেখা বরাবর ছিল, কিন্তু এটা কী হয়েছে? বেড়ে গেছে। এটা দ্রবণের বাষ্পচাপ। আবার যখন ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে তখন কি হচ্ছে? তখন দেখো সে একইভাবে করেছি, সবগুলো দেখো কার্ভগুলো অবতল হয়েছে। আগেরটা উত্তল ছিল, এখানে অবতল হয়েছে। তাহলে এটা কি দ্রবণের বাষ্পচাপ এখন কি হচ্ছে? রাউল সূত্র থেকে এটা পাওয়ার কথা ছিল,
এই রেখা বরাবর পাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে, কমে গেছে বাষ্পচাপটা। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে মোট বাষ্পচাপ গ্রেটার দেন কী হয়, উপাদানগুলোর আংশিক বাষ্পচাপের সমষ্টির থেকে বেশি হবে, কম হবে।